দেখুন, ওই নিকট অতীতে এবং দূর অতীতে বিভিন্ন রকমের দৃষ্টান্ত বা নজির আছে, সে কারণেই আমি এমনটি মন্তব্য করেছি। আপনার ৩রা নভেম্বর ১৯৭৫-এ আমাদের 4 জাতীয় নেতাকে, তার মধ্যে অ্যাক্টিং সাবেক প্রেসিডেন্ট ছিলেন, তারপরে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সম্মানিত মুখ্যমন্ত্রীও ছিলেন, এরকম ব্যক্তিবর্গকে জেলখানায় ঢুকে তাদের প্রাণ নাশ করা হয়েছিল। এবং এটা জেল কোড থেকে শুরু করে যত রকমের রীতিনীতি আছে সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি করে দেখিয়ে আপনার এরকম নজির খুঁজে পাওয়া ভার। এবং যিনি জেলার, তিনি আপনার সপ্তাহখানেক পরে একটা ডায়েরি করে নিজের ডিফেন্স তৈরি করে নিয়েছিলেন। এবং কোইন্সিডেন্টালি আপনার তারই পুত্র আপনার একসময় আইন সচিবের দায়িত্ব পালন করেছেন, প্রতিরক্ষা সচিবের দায়িত্ব পালন করেছেন, সর্বশেষ মাননীয় প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন। তো অনেকে বলেন যে সোশ্যাল ক্যাপিটাল হিসেবে ওই ডায়েরিটা হয়তো তার নিয়োগের ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। এবং আপনার যেটা ডিফেন্স হিসেবে তিনি নিশ্চিত করেছিলেন ডায়েরি যাতে লিপিবদ্ধ করা হয়, সেটি পরবর্তীতে একটা ক্যাপিটাল হিসেবে কাজ করেছে, জাস্টিফাই করেছে যে তিনি তো চেষ্টা করেছিলেন, পারেন না, সেরকম একটি সময়, বিরূপ সময়, বৈরী সময়। তো যাই হোক, আপনার এরপরে এই যে আমরা অভ্যুত্থান, বিপ্লব, আন্দোলন, সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জ, যা কিছু বলেন না, এই সময় নরসিংদীতে জেলখানা ভেঙে আপনার কয়েদিরা বেরিয়ে এসছেন, জঙ্গিরা বেরিয়ে এসছেন, তারপর অস্ত্রশস্ত্র লুটপাট হয়ে গেছে। আবার সর্বশেষ এই গোপালগঞ্জে আমরা একই রকমের একটা অ্যাটেম্প্ট লক্ষ্য করেছি। আপনার এই যে দৃষ্টান্তগুলো, সেইগুলো ব্যাড ওম্যান হিসেবে ট্রিট করা যেতে পারে। এবং সেই পরিপ্রেক্ষিতে সর্বাধুনিক যে ভবনটি নির্মিত হয়েছে আপনার কেরানীগঞ্জে, কাইন্ড অফ ট্রানজিট ক্যাম্পের ভূমিকা পালন করে এই ভেন্যুটা, এটি আমি শুনেছি। আর সুলতান রহমান, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিবাসী, তিনি আপনার নিউ ইয়র্ক বাংলা লাইফ নামে একটি চ্যানেলে অ্যাঙ্করিং করেন। তিনি নিজে চালান দিয়েছেন যে এটি উদ্বোধনের আগে তিনি সরজমিনে এই প্রেমিসেস পরিদর্শন করেছেন। তার কাছে মনে হচ্ছে বাংলাদেশের বিবেচনায় সর্বাধুনিক অ্যামেনিটিস, ফ্যাসিলিটিস এখানে আছে। তো এখন ধরুন একটা বিষয়, সেটি হচ্ছে যে যারা এখানে সমবেত হয়েছেন, আপনি একটু কমিয়েই বলেছেন, আমরা সবাই হয় তাদের মন্ত্রী অথবা ন্যূনতম কোনো না কোনো সংসদের মাননীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। তো এরা সবাই তো আপনার ডিভিশন পাওয়ার যোগ্যতা সম্পন্ন মানুষ, এবং তাদেরকে ভিন্ন ভিন্নভাবে ভিন্ন জায়গায় রাখলে ভালনারেবিলিটি বেড়ে যায়। সবাইকে এক জায়গায় রাখলে সুবিধাটা হলো যে তারাও সর্বাধুনিক ভবনের অ্যামেনিটিসটা ভোগ করলেন, তার পাশাপাশি আপনার নজরে রাখাটাও সহজ হবে, নিরাপত্তাও নিশ্চিত করা সহজ হবে। এটি যেমন ঠিক, আবার একইভাবে সবাইকে এক জায়গায় আপনার যদি ৩রা নভেম্বরের মতো দ্বিতীয় ঘটনা ঘটাতে হয় গুণগত এবং সংখ্যাগত দৃষ্টিকোণ থেকে, এবং এই ঘটনাটি দিয়ে আপনার সমস্ত হিসাব বিকাশ পাল্টে ফেলা যায়। একটা হচ্ছে যে যেই দলটি ক্ষমতা হারিয়েছে তাদের নেতৃত্বে আপনার সংকট তৈরি করার জন্য যথেষ্ট বড় আপনার ব্লো এটা হতে পারে। আবার এই ঘটনার মধ্য দিয়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা ক্রাইম এগেন্সট হিউম্যানিটির দৃষ্টান্ত স্থাপন করা যেতে পারে। যেহেতু আমাদের ডক্টর ইউনূস এখন ক্ষমতায়, সরকার প্রধান হিসেবে দায় কিন্তু তার উপর বর্তাবে। যেমনটি জেল কিলিংয়ের দায়
কোনো অবস্থায় হয়তো মহামান্য সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ দাঁড়াতে পারেন না, সেরকম তার উপরে সে বিষয়টি বলব। আর তার ফলে এমনি একটা কথাবার্তা আছে এরকম যে আপনার ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটির চার্জে ওনাকে হয়তো ডকে দাঁড়াতে হতে পারে আগের ঘটনাগুলোর কারণে। এখন সঙ্গে যদি এটা যুক্ত হয় তাহলে তো আর কোনো মাফ নেই আপনার, এবং চেহারা দেখানোর কোনো জো থাকবে না পৃথিবীর কোথাও। তার যে সামাজিক ব্যবসা পুরোটা ধসে পড়বে, তার যে ইমেজ আইকনিক যেই অ্যাকসেপ্টেন্স সেটা আপনার সেই নোবেল লরেট বেলারুসে যিনি বিহাইন্ড দ্য বার আছেন তার চেয়েও নিম্ন পর্যায়ে চলে যাবে। আর আপনার পুরো রেজিম এর সঙ্গে যারা যুক্ত ছিল আপনার এই যে সংস্কার কমিশনগুলোর সদস্য থেকে শুরু করে আপনার চেয়ারম্যান থেকে শুরু করে তারপরে যারা উপদেষ্টা পরিষদের মাননীয় মন্ত্রী মর্যাদা আছেন বা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা মোতায়েন হয়েছেন, প্রত্যেকে কিন্তু ভয়ঙ্কর রকমের একটা সংকটে পড়ল। জীবন ধারণটাও কঠিন হয়ে যেতে পারে সবার জন্য। যদি তাদেরকে আপনার সেফ কাস্টডিতে নিয়ে জেলখানায় রাখা হয় তাহলে হয়তো জীবন রক্ষা হতে পারে, হয়তো টাইম নেই, তো বাইরে থাকলে গণরোষে পড়তে হতে পারে। এই সব কনসিকুয়েন্সগুলো আপনার এ থেকে মানে করতে পারে। এটা একটা তাত্ত্বিক বিবেচনায় থিওরিটিক্যাল